ওয়ালাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৪৭তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। বরাবর মুখের ওপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে আছে হালিমা খান, আকলিমা খান গল্প করছিলেন। মেঘ আর ওনাদের পাশে সোফায় হেলান দিয়ে বসলো। হালিমা খান মেঘকে দেখে মৃদু কণ্ঠে বললেন, তোর বড় আব্বু কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো, ঠোঁটে হাসি রেখে হালিমা খানের কে বললেন মেঘ। মেঘ প্রশ্ন করে তুমি খেয়েছো? শুধু আমি কেন, তোর আব্বু, বড় আম্মু, কাকিয়া, আবির, তানভীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আমার কথা শুনে মেঘ চমকে ওঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভেবে মেঘের মন আনন্দে ভরে উঠেছে। আকস্মিক মেঘের বুড়ো কুচকে আসে। মেঘ উতলা হয়ে শুধালো, আবির ভাই টেস্ট করেছে? হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করেছে। আবির ভাই না সারাদিন ঘুমাইছে, আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করে তারপর ঘুমাইতে গেছে। তোর রান্নার তারিফ করেছিল। আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন। আকলিমা খান ঠোঁট বেঁকে মৃদুস্বরে বললেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞেস করতেছিলাম, তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে। মৃদু হাসলো মেঘ। এরপর হালিমা খান বলে উঠলেন, তোর বড় আব্বু কিন্তু সারাদিন যাবৎ তোর প্রশংসা করেছে। কম করে হলেও ২০ থেকে ২৫ বার বলেছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোর নাকি বিয়ে দিয়ে দিবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে, বড় আম্মু তোমার বড় ভাবছো? ভাবলে কি হবে, ওনার ছেলের চোখে তো পিপিলিকার মতো লাগে আমি, ওনার নজর আমি পড়ি না। আকলিমা খান ওপরে বেলকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বেগ কণ্ঠে বলল, আবির উঠেছে দেখলাম, কফি খাবে নাকি করে দিব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠে বলল, আমি কফি নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুজনে আশান্বিত নয়নে তাকিয়ে আছে। মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য। দুজা নিষ্পলক তাকিয়ে মেঘকে দিকে। মেঘ সেসব পাত্তা না মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজের হাতে নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকলো। আবির কোথাও নেই। টেবিলের ওপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুম চোখ বুলালো। আবির কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে। আবির চেয়ারে বসেছিল রেলিংয়ে পা ঘেঁষে, চোখ বন্ধ করে। মেঘ অনুশূন্য কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছি। মেঘের কণ্ঠস্বর স্নায়ুতে প্রবেশ করা মাত্র আবির চোখ মেলল। আপাতমস্তক তাকালো মেঘের দিকে। মেঘ পুনরায় অচঞ্চল স্বরে বলল, কফিটা এখানে নিয়ে আসবো? আবির বুড়ো সূক্ষ্ম নেত্রে তাকে বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিক সেদিক তাকে সাহিত্য স্বরে বলল, আমার আবার কি হবে? কিছু না হলে এত মিউজের ব্যবহার কেন করতেছিস? কাকে কি বোঝাতে চাইছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না। কাকি আম্মু আপনার কফির কথা বলছিল, তাই নিয়ে আসছি। আমার কাজ আছে, আসছি। মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজি শক্ত করে ধরে। আকস্মিক কাণ্ডে মেঘ ভড়কে যায়। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখ পড়ে এক জোড়া রক্তাক্ত আঁখি। সহসা মেঘ ঢোক গেল। আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা। কি ভুল করেছে তাও সে বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, তাতে ব্যথা করছে। হাত ছাড়ার বদলে আবির আরো শক্ত করে ধরে। নিরেট কণ্ঠে বলল, কি কাজ আছে তোর? আবিরের রাগী স্বর বুঝতে পেরে মেঘ ধীরস্থির গতিতে বলল, বড় আব্বুর কাছে যাব। কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছে, তোকে আর দেখাশোনা করতে হবে না। কেন? আবিরের রাগান্বিত কণ্ঠ বলল, কারণ আমি চাই না তুই আমার আব্বু বা আম্মুর এত যত্ন নেস। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো, আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদি ভাব দেখাতে হবে না। কফি আমি করে খেতে পারবো, কাউকে কফি দেওয়ার প্রয়োজন নেই। মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতের ব্যথায় কয়েক গুণ বেশি ব্যথা অনুভব করছে তার বুকে। আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনে কোণে মেঘ ঢেকে গেছে। মেঘ কোন স্বরে বলল, আপনার আব্বু আম্মু বলে কি আমি যত্ন করতে পারবো না? ওনার তো আমার বড় আম্মু বড় আব্বু, আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই? আবির রাগ দ্বিগুণ বেড়ে গেল। রাগে কটমট করতে করতে বলল, না নেই, কোনো অধিকার নেই। মেঘ স্বর ভারী হয়ে গেল। আকস্মিক দুর্বল কণ্ঠে বলল, আপনি বললেই হলো, আমি যত্ন নিবই। ছাড়ুন, যা।
হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজি টান দিয়ে মেঘকে আবিরের বুকের কাছে নিয়ে চলে আসে। আবিরের সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দার দেওয়ালে ঘেঁষে চেপে ধরে। মেঘ স্থির হয়ে থাকতে পারছে না, মাথা ঘুরছে। আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক উঠায়। আবির তখন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে, কণ্ঠ 3 গুণ ভারী করে আবির বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়াবহ হবে। তুই যদি ভাবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি, তাহলে তুই ভুল ভাবছিস। মেঘ শীতল চোখে তাকে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীর প্রতিটা মানুষেরই প্রয়োজন নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত স্বরে বলল, বড় আব্বু বা বড় আম্মু যত্ন কেন নিতে পারবো না? এর একটা কারণ বলুন। আবির গম্ভীর কণ্ঠে জানালো, আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব তার কারণ তোকে বলতে হবে? আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো, একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব। তবুও তোকে যেন অন্যদের আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। মেঘ আপাতমস্তক না ভেবে বলে উঠল, আমি কি আপনাকে খুব বিরক্ত করি? হ্যাঁ, অনেক বিরক্ত করিস। এই যে এখন করছিস। মেঘের চোখ টলমল করছে, এই হৃদয় খুঁড়ের দীর্ঘশ্বাস বেড়ে আসছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ঠিক আছে, আজকের পর আমি কারো জীবনে বিরক্তির কারণ হব না। আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করে বলল, বেশি বুঝলে এমনই হবে। মেঘ ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে, চোখ বন্ধ করে 2 হাতে মাথা চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখানো বড্ড কষ্ট হয়, কিন্তু মেঘের এই মেচুরিটির কারণে আবির আতঙ্কে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে, তখন আবির কি করবে? কিভাবে আটকাবে আব্বু চাচুকে? মেঘ অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে ভেবে নিচ্ছে না, এটা সেভাবে নিচ্ছে না। হুট করে কোন একটা অঘটন ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আব্বু চাচুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও হয়নি তার। এজন্য আবির সর্বক্ষণ চায় মেঘ সবার থেকে নিজেকে লুকিয়ে রাখুক, পিছিয়ে থাকুক সবার চোখে। মেঘের বাচ্চা মিটতে মেতে থাকুক এই বাড়ি। গুণক্ষরেও কারো চোখে যেন মেঘের মেচুরিটি না মনে পড়ে। আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে যা তা বলেছে। মেঘ কষ্ট পাবে, এটা খুব স্বাভাবিক। মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘের দুজনেই কষ্ট পাবে। তখন কেউ কষ্টের মাত্রা বর্তমানে থেকে কয়েকগুণ বেশি হবে। আবির বেলকনির প্রায় 1.5-2 ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি টেবিলে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঘন্টা 2 পর তানভীর এসে কিছু কথা বলে আবার বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে। রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানার উপর হয়ে শুয়ে আছে। বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল অনেক ভয়ঙ্কর হবে। বড় আব্বুর ওপর কোনো অধিকার নেই। মেঘ যখন এইভাবে আবিরের কাছাকাছি আসবে, আবির নিজের মনের কথা বলবে, নিজের অনুভূতিগুলো আবিরকে বোঝাতে চাইবে, তখন আবির মেঘকে দূরে এভাবে তাড়িয়ে দেবে। দীর্ঘ চেষ্টা দূরত্ব খানিকটা হ্রাস হয়নি না, আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিয়েছে নিজের হাতে, যেখানে দেওয়াল তুলে দেয়। অষ্টাদশীর অবুঝ মনে আবিরের কর্মকাণ্ড ক্রমে তাক কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলি কেমন জানি ছাড়া হয়ে যাচ্ছে। বেশিক্ষণ পর মেঘের ফোনে কল বাজতেছে। কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখলো বন্যার কল। 2 দিন যাবৎ বন্যার কল দিয়ে যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো। কল রিসিভ হওয়া মাত্রই ওপাশ থেকে বন্যা বলে উঠলো, কিরে, কি হয়েছে তোর? 2 দিন হারাইছিলি? মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হারাইতে পারলে বোধহয় ভালো হতো। কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছে করে বন্যার কিছু বললেনি। 2 দিন পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেও কনফিউজ হয়ে পড়ে। যেখানে বন্যা তো আবির ভাইয়ের সামনাসামনি দেখেই না, আচরণ কিভাবে বুঝবে? বন্যা চিন্তিত কণ্ঠে বলল, তোদের বাসায় কি সমস্যা রে? তোকে কে বলছে? তানভীর ভাই। মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না, তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব। বন্যা মনোযোগ সহিত সব ঘটনা শুনলো। এখানে বন্যার কিছু বলার নেই, এমনিতে মেঘকে সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই। ঘন্টাখানিক 2 বান্ধবীর কথোপকথন চলে, তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। 2 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতো বড় আব্বুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না, ভুলেও আবিরের মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে।
না হয় বই নিয়ে বেলকনিতে বসে থাকে, গুনগুন গুনে গুনে দিন কাটছে। এই বাসায় থাকতে এখন মেঘ একদম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে, ওনাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে মিমাদির সঙ্গেও কথা বলতে ইচ্ছা করে না, ও ফোন চাপতে লাগলে ভালো লাগে না। মন খারাপ থাকলে সে সবসময় অসহ্য লাগে। মেঘের অবস্থা ঠিক এখন তেমনই। রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরার কিছুক্ষণ পর মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো, অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। হালিমা খান মলিন মুখে দেখে প্রশ্ন করলেন, কি হয়েছে তোর, মন খারাপ? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালো, ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কিছু বলবা? কতদিন হয়ে গেল নানুর বাড়ি যাই না, চলো না নানুর বাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই তো কখনো নানুর বাড়ি যেতে চাস না, আজ হঠাৎ নানুর বাড়ি যেতে চাইছিস যে? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কিনা বলো। মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল, ভাইজান অসুস্থ, এ অবস্থা আমি যেতে পারবো না। তুমি আর তোমার আম্মু বরং ঘুরে এসো, ফেরার সময় জানিও তানভীর গিয়ে নিয়ে আসবে। হালিমা খান প্রশ্ন করলেন, কবে যাবি? কালকেই। ক্লাস আছে না? আছে, করব না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ক্লাস করতে হবে না, ওর যেহেতু ইচ্ছে করছে নিয়ে যাও। সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। আবির করা নিষেধের জন্য আলী আহমদ খান অফিসে যেতে পারছে না। আবির আর মোজাম্মেল খান একাই সামলাচ্ছে সব দিক। ইকবাল খান গতকাল ভোরে সিলেটে চলে গেছেন। খাবার টেবিলে বসে আবির, মোজাম্মেল খান আলী আহমদ খানের সঙ্গে কোন এক বিষয় আলোচনায় ব্যস্ত। মিমাদি নিজের মতো খাবার খাচ্ছে, তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শুধালেন, মেঘ খাবে না? মিম আস্তে করে বলল, আপু শাওয়ার নিচ্ছে, পরে খাবে বলল। আচ্ছা। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিয়ে সে 2-4 দিন রাগ অভিমানে ভোতা মেরে থাকে, এটা আবির খুব ভালো মতোই জানে। কিন্তু এখন মেঘের রাগের প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবে আবির মুখ বুঝে সব সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। তার কিছুক্ষণ পর মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল, মাঝখানে সেটি, দুপাশে দুটো ছোট ক্লিপ দেওয়া, পেছনে চুলগুলো ছেড়ে রেখেছে, সঙ্গে পছন্দের একটা জামা পরেছে। খাওয়া দাওয়া করে ঘন্টার মধ্যেই নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় বছরখানেক পর নানুবাড়ি আসছে মেঘ। বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানার সঙ্গে গল্পগুজব করে, 2 মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাই বোন 2 মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাই বোন মেঘকে পেয়েছে, খুব আহ্লাদে আত্মহারা হয়ে যাচ্ছে তারা। মেঘ মামা বাড়ি গেলে কাজিনদের ঈদ লাগে। মেঘ মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড়, তারপর 2 মামা, সবার ছোট আরেক খালা। মেঘ বিকেলবেলা আম্মুর ফোন থেকে খালামণিকে কল দিয়ে বলেছে, খালামণির 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েটে পড়ছে। ছোট মেয়ে ক্লাস 6-এ পড়ে। ছেলেটার বয়স 5.5 বছর। মেঘ যতইবার নানু বাড়িতে আসে ততবারই খালামণিকেও আসতে বলে। সবাই হই হুল্লোড়ে থেকে মেঘ বাসায় কথা প্রায় ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরে বাসায় আসে। গেটের বাইরে থেকে মেঘের বেলকনির দিকে তাকায়। মেঘের রুমটায় লাইট অফ দেখে আবিরের কপাল গোটায়। বাড়ির পরিবেশটা বরাবরের মতো ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন। মালিয়া খান আলী আহমদ খানের কাছে বসে আছে। মিম তার রুমে পড়ছে। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে আব্বুর রুমে গেল। বেরিয়ে আসতেই আকলিমা খান শোধালেন, তোকে খেতে দিব? দাও। আকলিমা খান আবিরকে খেতে দিয়েছে। আবিরের সাথে মিম আর আদিও কিছুক্ষণ পর খেতে বসেছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার ওপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না। আজ মেঘকে দেখার জন্য এই অসময়ে খেতে বসেছে। মামনিকেও দেখতে পাচ্ছে না, জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে। আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠতে মেঘের রুম পেরিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। মনের ভেতর কেমন জানি খুঁতখুত করছে। 2 কদম পিছিয়ে দরজায় হাত রেখে ধাক্কা দেয়। নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভেঙে আদির ডাকে। আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করছে, আম্মু বলছে কি খাবে বলতে। আবির ঘুমের মধ্যেই বলছে, কাকিয়া রান্না করতে হবে না, মামনিকে বল যা খুশি রান্না করতে, তোমার মামনি বাসায় নেই। আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকে প্রশ্ন করলো, কোথায় গেছে? মেঘাপুর নানু বাড়ি গেছে ওরা।
একা? না, মেঘাপও গেছে। আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। মেঘ বাসায় নেই, অথচ সে কিচ্ছু জানে না। আদি চলে যেতে আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ আবির কিছুই টের পায়নি। ভাবতে আবিরের বুক কেঁপে উঠেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামুনিকে কল দিয়েছে, কথা বলেছে, মেঘের কথাও জিজ্ঞেস করেছে। মেঘ ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে। আবির মামুনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাত প্রায় 1টার দিকে বাসে আসছে। সকালেও তাড়াতাড়ি করে চলে গেছিল, মা বোনের খবরই নেয়নি। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে বলেছে পরে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে ওঠেনি। বাসায় ফিরতে দেরি হয়েছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি। আবির দুপুরের দিকে আবার মেঘের নাম্বারে কল দিচ্ছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যে ভেবে মেঘের রুমে দরজা ধাক্কা দেয়। বিকেলে অল্প রোদে রুমটার দেওয়ালগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখে পড়ে বিছানার দিকে। বিছানার ওপর আবিরের দেওয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভুরু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকায়। আবিরের চোখ পড়ে টেবিলের ওপর রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। মেঘের ফোন বন্ধ করে টেবিলের ওপর রেখে চলে গেছে। অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিনহাজ, বন্যা সবাই কল দিচ্ছে। মেঘনা নানা বাড়ি চলে যাবে, এটা বন্যাকেও বলেনি। দুদিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যা দ্বিতীয়বার কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করলো। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো, মেঘ কোথায়? বনু নানু বাড়ি গেছে। কবে গেছে? 2 দিন হলো। আমার সঙ্গে তো ওই দিন রাতে কথা হলো, বললো না তো। তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমি পরে শুনেছি। মেঘের ফোন বন্ধ কেন? ফোন বাসায় রেখে গেছে। কেন? আমি কি করে বলবো? কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বললে আমি কিভাবে জানবো? আম্মু আম্মুও জানে না। বনু যেদিন ইচ্ছা হবে সেদিনই আসবে। ও আচ্ছা, রাখি তাহলে। শুনো। জি। তোমার হাতের কি অবস্থা? এখন কিছুটা ঠিক হয়েছে। ওষুধগুলো খাচ্ছ সময় মতো? জি। আপনি কেমন আছেন? তানভীর ভুরু কুঁচকে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায়, বাইকে। সরি, অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না, রাখি। আচ্ছা, কি আর করার। 1 সপ্তাহ পেরিয়ে গেছে। মেঘের সঙ্গে কারোরও যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা সহ সবাই কল দেয়। মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলে মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। হালিমা খান সরাসরি সারা বাড়ি খুঁজেও মেঘকে পায় না। 4-5 দিন হলো মেঘের খালামণি এসেছে। নানু বাড়ি মেঘকে নিয়ে মোট 9 জন কাজিন। তানভীর আসলে পরিপূর্ণ হতো। রাত 12টা থেকে 1টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠেই হই ওর খেলাধুলা, নানা বাড়ির সঙ্গে ঘোরাঘুরি, নানুর হাতে পিঠা খাওয়ায় ব্যস্ত থাকে। এই কয়েকদিনে মেঘের মন আরেকটু হালকা হয়ে এসেছে। হালিমা খান প্রতিদিনই মালিয়া খানকে কল দিয়ে মেঘকে বড় আব্বু আম্মুর খবর নেয়, কিন্তু নিজে কথা বলে না। এমনি তানভীরের সঙ্গেও কথা বলে না। মেঘের সাথে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামুনিকে কল দেয়, কিন্তু মেঘ একবারও কাছে থাকে না। আর আজ ইচ্ছে করে আবির রাত 11টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল দেওয়ায় পর অবশেষে রিসিভ হলো, কিন্তু কোনো কথা হলো না। আবির প্রখর তপ্তস্বরে ডাকলো, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল, বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খাইছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে যে? হোক। তবু আসবি না? না। বাসার মানুষদের মিস করিস না? না। আর কিছু বলবেন? কেন, বিরক্ত বোধ করছিস? মেঘ সশব্দে হেসে আস্তে করে বলল, না, হয়তো আমি কারো বিরক্তির কারণ হচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মেঘ তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছু বলতে পারলো না। মেঘ কল কেটে দীর্ঘশ্বাস ছাড়লো। এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যেত, অথচ এবার মেঘের মন পাথরে নেই, শক্ত হয়ে গেছে। আবির মোলায়েম কণ্ঠে স্বরে অষ্টাদশীর পাহাড় ভাঙতে ব্যর্থ হলো।
এরপর থেকে প্রতিদিনই আবির রাত 11টার পর মামুনি নাম্বারে কল দেয়। হালিমা খান 10টা থেকে 10:30 নাগাদ ঘুমিয়ে পড়ে। তারপর মেঘ আম্মুর ফোন নিয়ে গেমস খেলে। আবির কল কাটার সাধ্য হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে। প্রতিদিনই 2-1টা কথা বলে মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার। গত রাতে মেঘের সঙ্গে কথা বলে আবির ঘুমিয়েছে। 10টা বাজে। এখন আবির ঘুমাচ্ছে। মামুনির নাম্বার থেকে কল আসতেই আবির ঘুমে ঘুরে কল রিসিভ করলো। ঘুমন্ত অবস্থা। মামুনি? না, আমি। মেঘ। ম্যাম বলুন। ঘুমাচ্ছেন? পরে কল দিব? বলুন, আমার ঘুম শেষ। মেঘ মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া কল ধরছে না। কেন, কোনো দরকার? নানুমণি ভাইয়াকে আসতে বলতেছে, আর আমরাও চলে যাব আজ। আচ্ছা, আমি তানভীরকে বলে দিব। আর একটা কথা বলি। বলুন। আম্মু বলতেছে ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য। মামুনি বলছে, তার মানে আপনি চান না আমি আসি? আপনার ইচ্ছে হলে, সুযোগ হলে আসবেন। আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না। রাখছি। আবির মুচকি এসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল। তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে। আবির তপ্ত স্বরে ডাকলো, তানভীর ওঠ। আবিরের কণ্ঠস্বর শুনে তানভীর হকচকিয়ে উঠল। গলা খাকারি দিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাইয়া? আবির মুচকি এসে বলল, বউ কল দিচ্ছে, তাকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হ। বাপরে বাপ, এত খুশি! বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি, তুই বুঝবি না। আহা গো, ভন্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। তানভীর রেডি হতে হতে আমাকে কল দিচ্ছে। গাড়ি নিবে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য। মেঘের নানু বাড়ি এদিকে রাস্তা করতেছে, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না। যাওয়ার দিন না যাওয়ার দিনই অনেক পথ হেঁটে যেতে হয়েছে। এজন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। হঠাৎই ডাকলো, ভাইয়া বল, একটা গান গাই। তোর মন চাইলে গা, আমি বলছিস কেন? এই গানটা তো শুধু তোমার জন্য, তুমি রাজি থাকলে শুরু করব। গাইবো? গা। তানভীর গলা খাকারিতে গাইতে শুরু করলো, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চেয়ে আয়না চলে, তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না, পারছে তোকে ছাড়া নারে না। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয়না চলে, তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না, পারছে তোকে ছাড়া নারে না। আবিরের কণ্ঠ গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলে বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমস্বরে গান বাঁধলো। অনেকটা পথ দু ভাই একে অপরে গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানুবাড়ি পর্যন্ত চলে এসেছে। বাইকের শব্দে মেঘ সহ বাকি কাজিনরা বাড়ির ভেতর থেকে দৌড়ে এসে বাইরে দাঁড়িয়েছে। তানভীরকে দেখে মেঘ আহ্লাদের কণ্ঠে ডাকলো, ভাইয়া। আসছে এখন ঢং করতে, 7 দিন একবার ভাইয়ের কথা মনে করছিলি? নিষ্ঠুর কোথাকার। মেঘে এসে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তানভীর এবং বাকি কাজিনদের সাথে গল্প করতে করতে বাড়ির ভেতর চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে এসেছে তানভীর, সেগুলো সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়ে একবার পিছু ফিরে দেখলো আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আবির ভাইকে বলার পরও আসলো না ভাবতে মেঘের মন বিচ্ছন্নতায় ছেয়ে গেছে। একটু সামনে এগোতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে, কেমন আছেন ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশীর হৃদয়কেও আন্দোলিত করে। মেঘ আকস্মিক পেছনে ফিরে তাকাতে সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেধক অবহেলায় আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশী নিষ্পলক চেয়ে থেকে ক্ষণিকে পরখ করে নিল আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। হৃদয়ে ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নীরব কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘের বাড়ির ভেতর যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেল। আবির পূর্বের জায়গাতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলোপাথারি চলাচল আবিরের কাদম্বনী
চেহারার লাবণ্য অনেকটা কমে গেছে, দেখে বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানু বাড়ির বাধা দেওয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা, খালামণিরা, নানুরা আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে কয়দিন না খেয়ে ছোটাছুটি করেছে। অফিস চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামণি আর দুই মামি নাস্তা নিয়ে আসছে। আবির তানভীরকে পছন্দের মতো পিঠার অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন, উনি ব্যাগ গোছাতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরো 2-3 জন কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানু বাড়িতে অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তানভীর আশেপাশে ঘুরছে, ছোটবেলায় বন্ধুদের মধ্যে যাদের বাড়ি ছিল কাছে তাদের সঙ্গে গল্পগুজব করছে। অতঃপর বাড়িতে সে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আবিরের উদ্দেশ্যে দুই মামি বলল, এলাহি আয়োজন করেছেন। অবশ্য আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলা আবির মেঘের নানু বাড়িতে আসছিল কি না মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটা আবিরের প্রথম আগমন। নানু বাড়িতে আবির ভাইয়ের খবরদারে যেন কোনো রকমের ত্রুটি না থাকে। মেঘ নিজেই সব লিস্ট করে দিয়েছে, রান্নার তগরদারিও মেঘই করেছে। আবিরের পছন্দের তালিকায় যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজে রান্না করেছে, এর সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও হয়েছে। সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সবই করেছে মেঘ। একেবারের জন্য ওদের সামনে আসছে দেয়নি। তানভীর আবিরের সঙ্গে অন্যরা কাজিনরাও খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকলো, ভাইয়া। কি? আবেগে বেশি খেয়ে ফেলো না আবার। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর মুখে রহস্যময় হাসি। আবির বুড়ো গুটাতেই তানভীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি তোমার জন্য আজকের স্পেশালি আমার বোন নিজের হাতে রান্না করেছে। আবির বুড়ো গুটি উষ্ট বেঁকে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মৃদু হেসে বলল, এভাবে আমায় দেখো না, আমার বোনকে দেখলেও তো পারো। আবির গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক সব তখন দেখবো। তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবোই না। তানভীর নিঃশব্দে হাসলো, এর সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আবারও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরা মেঘের সঙ্গে কিছুটা এগিয়ে এসেছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানালো, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু কি বলেছে মনে নাই, আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমাকে নিয়ে চালালে কি হবে? তানভীর আকাশের পানে তাকিয়ে বলল, আব্বু আমাদের নিয়ে টেনশন হয়। তুই আমি একসঙ্গে গেলে বাই এনি চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে সে ভেবে আব্বু ভয় পায়। তুই ভাইয়ার সাথে যা, আমি আম্মুকে নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবু আমি তোমার সঙ্গে যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল, বোনো বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নেই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আব্বু আমাকে মার্ডার করে ফেলবে। মেঘ বুড়ো কুচকে বলল, ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারান্টি দিচ্ছ? গ্যারান্টি আমি তোকে দিচ্ছি, তোর কিছু হবে না। মেঘের আগে ফুসতে ফুসতে বলল, তবুও তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়ি জায়গা দিবে না বোন। তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেঘের আগে কটমট করতে করতে বলল, হয়েছে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, নিয়ে যাও আম্মুকে। আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসাতে বলল। হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি। ওরা কিছু দূর যেতে আবির বাইক স্টার্ট দিয়ে বলল, কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে দিয়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইক উঠে বসে। আবির মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগী অতি সহজে কমবে না, এটা আবির বেশ বুঝতে পেরেছে। মেঘ ছোট থেকে এমন স্বভাব, নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মিমকেও না। আর যদি কারো ওপর রাগ ওঠে তাহলে রাগ সহজে কমে না। কথা বললেও রাগে কটমট করতে করতেই বলে, বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো আগের স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটা সামনে এগিয়ে চলে গেছে, ওনাদের দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ প্রথমে নিতে না চাইলে আবিরের জোরাজোরিতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে।
আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের নাক ফুলে গেছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করছে আর চা খাচ্ছে। টাকা পরিশোধ করে বাইকের কাছে সে শান্ত স্বরে বলল, এখনো কি রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারো ওপর কোনো রাগ নেই, তা তোর চোখে ভাসতেছে। মেঘ চোখ তুলে তাকাতে আবির মুচকি হাসলো, কিন্তু মেঘের চেয়ে অপরিবর্তনীয়। মেঘ চিবুক নামে কর্কশ গলায় বলল, আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না যান তাহলে কি যদি না যাই তাহলে কি করবি? বাসা বা অন্য কোথায় নিয়ে চলে যাব। সত্যি? সত্যি। বাসে বা অন্য কিছু দিয়ে চলে যাব। সত্যি? সত্যি। তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যাবেন। আবির হঠাৎই দু আঙ্গুলের মেঘের থুতনিতে ধরলো। আচমকা আবিরের স্পর্শে মেঘের শরীর শিউরে উঠল, সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তাকা। মেঘ নিপুণকু চোখে তাকিয়ে আবিরের গভীর নেত্রে দৃষ্টি নিবদ্ধ করলো। সঙ্গে সঙ্গে মেঘের বুড়ো যুগল কুচকে আসে। একজোড়া ছোট চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে, চোখের ভাষা বোঝার সাধ্যই অষ্টাদশী নেই। তবুও দৃষ্টি তার গভীরতায় প্রখর, তা বুঝতে লাগলো। ইদানিং আবিরের নজরে অস্বাভাবিক মেঘ প্রায় খেয়াল করে। মেঘ তাকালে চোখ পড়তেই নিজেকে কেমন জানি আড়াল করে নেয়। আবির আজও দৃষ্টি প্রখর। অষ্টাদশী রাখির জোড়ায় আবির চোখ নিবদ্ধ হয়ে আছে, পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ। দিন দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজেকে স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব বিরক্ত করে কিছু চায়, যখন সেটা না পাইলে তখন দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার আবেগ অনুভূতি বিসর্জন দিয়ে দুবার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এইসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষের কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শে শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশী হৃদয়ে 7 দিনে যাবৎ জলজল করা তীব্র অনলের মুহূর্তে নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশী হৃদয় স্পর্শ করেছে। আবির কোন বিষয়ে আপসেট এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কি কিছু চেয়ে পাননি? খুব স্পষ্ট। তবে কি চেয়েছেন তিনি? কেন পাননি? সে খুব মেঘের ওপর ঝাড়ছেনি বা কেন? সব প্রশ্নের উত্তর অজানা। আবিরের চোখ লাল হয়ে উঠেছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা আঙ্গুলটা সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে মনে ভাবছে আবির ভাই কিছু বলার পাত্র নয়, জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না। তাই অষ্টাদশী মনের গহীনে উদিত প্রশ্নগুলো সেখানে চাপা দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বারবার অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির ভাইকে যেমন ডাক দেখায় একটা সময় পর, তেমনি নিজেই সরি বলে। তবে এটা অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবির রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির আসছে, ভেজা চুল ঝেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসেছে। সম্পূর্ণ রাস্তায় কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতো দিন কাটাচ্ছে। নানু বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না, মিমাদের সঙ্গে আড্ডা দেয়, সাথীর গাছগুলোর যত্ন নেয়, ভার্সিটি ক্লাস, বন্ধুদের সাথে গল্প নিয়ে ব্যস্ত থাকে মেঘ। আবির ও বন্ধুদের সাথে গল্প নিয়ে ব্যস্ত থাকে মেঘ। আবির ও নিজের কাজে ব্যস্ত। আলী আহমদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজই আবির করে রাখে। মোজাম্মেল খান বাকি কাজ দেখেন। তানভীরও নিজের মতো ব্যস্ত। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথা তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেয়। মাঝে মাঝে আবির আসলে মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথা মেঘের মাথায় সর্বক্ষণ ঘুরপাক খায়, আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘদের সঙ্গে তামিম আর মিনহাজের সম্পর্ক আগে থেকে ভালো হয়েছে। তামিম বন্যা আর
বন্যাকে আর কোনোদিনই উল্টাপাল্টা কথা বলেনি, তবে প্রমিস করেছে কথা বলবে না, প্রমিস করেছে। মিনাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘের এসব ভালো লাগলেও বন্ধু ভেবেই নেয়, ভালো না লাগলেও বন্ধু ভেবেই তেমন কিছু বলে না, এসব বিষয় এড়িয়ে চলে। 2-3 দিন যাবত আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতেও পারে না। মেঘ রুমে থাকলে দরজা বন্ধ করে রাখে, দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এসব ভেবে আবির কুলকিনারা পাচ্ছে না। এদিকে প্রেয়সী রাগান্বিত মুখবিবর আবিরের আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখে হাসি দেখতে পাচ্ছে না। তৎক্ষণাৎ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিক মতো মনোযোগ দিতে পারে না আবির। এক কাজ 2-3 বার করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিং এ যাবে। মেঘকেও বলেছে, কিন্তু মেঘ যাবে না। মালিয়া খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যায়নি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকালের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবির ভাইকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শোধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে বলল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে, আবির ভাই ছাদে যেতে বলেছে কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। সঙ্গে সঙ্গে অরিতার কথায় ছাদে যাওয়ার কোনো মানে নেই, কিন্তু অবুঝ মন মানতে চায় না। 10-15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটি চিরকুটে লেখা ওয়েলকাম। মেঘের কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে বড় ছোট চিরকুটে ছড়াছড়ি, সাদা, লাল, হলুদ, গোলাপি, নীল চিরকুট। আই এম সরি মেঘ, প্লিজ ফরগিভ মি, সরি, আই ফিল রিগ্রেট অ্যান্ড গিল্টি। এরকম অসংখ্য কাব্যে চিরকুটে সম্পূর্ণ ছাদ ছড়ানো। গাছের ডালপাতা রঙিন হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে মেঘের হেঁটে প্রতিটা চিরকুট দেখে লাইনগুলো পড়ছে। নিজের অজান্তে অষ্টাদশী ঠোঁটে হাসি ফুটে উঠেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়ছে। সবগুলো চিরকুট পড়ে নিজের হাতে জমা করেছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটাই কথা বিচরণ করছে, আপনি মানুষটা অত্যাধিক রহস্যময়। কৌশলে যেমন কষ্ট দেন, তেমনি পটু ও নিপুণ দক্ষতার সাথে ক্লেশ দূরকরণে সক্ষম। মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার চড়ুইও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর কোনো মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়কে যে আঘাত করেছেন, তার জন্য একটু ভোগান্তি তো আপনাকেও ভুগতে হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সে আবির ভাইকে বোঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতে মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবির কপাল ঘুটে মেঘকে কয়েক মুহূর্ত দেখলো। কিছুক্ষণ পর মেঘের মুখে একটা হাসি ফুটলো। ভাবতে আবিরের মাথা ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনোরকম খাওয়া শেষ করে তড়িঘড়ি করে ছাদে গেল। ছাদে গিয়ে একটা চিরকুটও দেখলো না। তার মানে মেঘ ছাদে আসছিল, চিরকুটও নিয়ে গেছে। আবির তার কদমবুনি রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবে আকাশের পানে তাকে কোমল দৃষ্টিতে তাকিয়ে হৃৎপিণ্ড কাঁপছে তার। মনের ভেতরে অজানা ভয়। চোখ বন্ধ করে 9 বছরের আগে স্মৃতি একবার চোখের সামনে ভেসে উঠেছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরে বসে পড়েছে। কি হচ্ছে, কি হবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছে সে। আজকে মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিতে যাচ্ছে। আবির বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না। সামান্য একটু উইশটুকু কেউ কাউকে করে না, তাই কারো জন্মদিনের কথা কারো মনেও থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আবির 12টার দিকে অফিস থেকে চাইলেও আলী আহমদ খান তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেননি। এজন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় এসেছে, ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ আসতে আবিরকে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিনিস নিয়ে এসেছে। এখানে মাহাদিবা খান মেঘ নামের কেউ আছে? মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? ওনার পার্সেল আসছে। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তড়িঘড়ি করে খাবার শেষ করে হাত ধৌত করে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহাদিবা।
ছেলেটা মেঘের সাইন দিয়ে নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানভীরের পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের উপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আমি রুমে ঢুকে পার্সেলটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, পার্সেল কে পাঠাইছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেলে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়েছে আগে বল, পরে পার্সেল দিব। আজব তো, আমি জানি না কে পাঠাইছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই বলেই পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে, মনে মনে বিড়বিড় করে বলছে, নিজে সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দিবে না। এ কেমন মানুষ রে বাবা। আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে, হয়তো মিনাস গিফট পাঠিয়েছে। মেঘ কি করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাস, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠাইছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু কেউই কিছু জানে না। মিনহাসকে জিজ্ঞেস করলে মিনহাস বলল, তোর বাসা ঠিকানা চাইলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যে কেউ পাঠাইছে, কিন্তু ওদের কথা শুনে মেঘ এখন চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস নিয়ে এসে মেঘকে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকে এসে বলল, এমনি। মেঘও সঙ্গে সঙ্গে হাসলো। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিনের কথা মনে রেখে ঘুরতে যাওয়ার কথা বলছে, এটাই অনেক। মেঘ ঝটপট করে রেডি হয়েছে। তানভীর ড্রয়িং রুমে বসে আছে। হালিমা খানকে বলে মেঘকে নিয়ে বের হচ্ছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতেও পারে, তার জন্য তো গাড়িতে নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেঙচি কাটলো। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তাহলে তার বদলে উল্টো নিজে বোকা বনে গেল। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চোখ ছানা বড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর হাসি মুখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখলো। কিছু ভাবার বা বলার আচমকায় মেঘের দু চোখ চেপে ধরে। সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করে উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়াতে মেঘ পেছনে ঘুরে জড়িয়ে ধরে বন্যা বলল, হ্যাপি বার্থডে বেবি। মেঘও বলল, থ্যাংক ইউ বেবি। এবার মিনহাস তামিন সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীর ঠোঁটে হাসি। মেঘ কিছু বলতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে, তাও আবার এত জাঁকজমক ভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে। সেসব গিফট টেবিলের ওপর রেখে দৌড়ে গেছে তানভীরের দিকে। কোমল দৃষ্টি তাকে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানভীর মৃদু এসে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর, দেখবি। মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। দুই তিন মিনিট পর প্রায় 30 জনের মতো পথ শিশু রেস্টুরেন্টের ভিতর থেকে বেরিয়ে এসে একজোটে মেঘকে উইশ করলো। মেঘ নিজের চোখে কোনো মতে বিশ্বাস করাতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদেরকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? মেঘ চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকস্মিক ফুপির দিকে দেখে মেঘের চোখ পায়ে পানি রাখতে পারেনি। ফুপি, আইরিনরা সবাই আসছে। মেঘ ফুপিকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর তানভীর শক্ত করে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুখ মুছে তানভীরকে জিজ্ঞেস করলো, এত আয়োজন তুমি করেছো? তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমার এত সামর্থ্য এখনো হয়নি বনু, এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিন হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে চোখ বোলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকার হয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, উনি কোথায়? জানি না। উনি আসবেন না? বোধহয় না। মেঘ এবার তপ্ত স্বরে বললেন, কেন? তুই নাকি ভাইয়ার ওপর রেগে আছিস তাই? তাহলে এসব কেন করেছে?
তুই ভাইয়া জন্মদিন পালন করেছিলি, তাই ভাইয়াও তোর জন্মদিনের আয়োজন করেছে। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিয়ে আসার কথা বলে। আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ডটা বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলেছে। হাত বাড়িয়ে তানভীরের থেকে ফোনটা নিয়ে রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত কেক কাটবো না। এবার আপনি ভাবুন আসবেন কিনা, বলে মেঘ ফোন কেটে দিয়েছে। মেঘ ফস করে শ্বাস ছাড়লো। বন্যা হাঁ করে মেঘকে দেখছে। যে আবির ভাইকে বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার ওপর অধিকার দেখাচ্ছে। মিনহাজ তামিম শুধু মুখ চাওয়াচাওয়ি করছে। তানভীরের সামনে মেঘের আলাদাভাবে কিছু বলার সাহস নেই। মেঘ আইরিনদের সাথে গল্প করছে, বন্যাও ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, বন্যাকেও ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আবির আসছে, কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের ওপর সানগ্লাস ঝুলছে। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখে মেঘের ঠোঁট ফুটলে ওঠে হাসি। বন্যা, মিনহাজ তামিম হাঁ করে তাকিয়ে থাকে আবিরের দিকে। মিষ্টিরাও আবিরের গেটআপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যে কেক কাটা হয়েছে। ফুপির থেকে শুরু করে আবির, তানভীর, যত পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতে আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো। মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতে বিষময় দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবির নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জল করছে ডায়মন্ডের আংটি, তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘ ভাবভঙ্গি দেখে আবির থরথর করে থমথমে কণ্ঠে বিড়বিড় করলো, আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না, তোর ফ্রেন্ডরা ভাববে জীবনেও ডায়মন্ড দেখিসনি। তাড়াতাড়ি আংটিটা পর, আমাকে আংটি পরাতে বাধ্য করিস না, আমি আংটি পরলে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরের দিকে দেখে আস্তে করে গলা খাকারি দিয়ে টেবিলের ওপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢোকালো। নিজের হাতের দিকে বিষময় চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পরছে হাতে। মেঘ খুশিতে ফুপ্পি সহ সবাইকে সে আংটিটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখের হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে গেছে। দুজনই দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখের ইশারায় দিচ্ছে। সবটা আবিরের পরিকল্পনা, তা বোঝার ক্ষমতা তাদের নেই। মেঘের জন্মদিনে ছোটখাটো সারপ্রাইজ দিবে, এটা আগে থেকে ভেবে রেখেছিল আবির। কিন্তু মেঘের নামে পার্সেল আসার পর সে চিন্তা মুহূর্তে বদলে যায়। বাসায় বসেই সব পরিকল্পনা করেছে। দুপুরের পরে মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে। তানভীরকে দিয়ে বন্যাকে কল করিয়ে ইনভাইট করেছে। এর সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজদের বলার জন্য, এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যা তানভীরের কথা মতো সবাইকে বলেছে। ফুপিদের আবির নিজেই জানিয়েছে। মিনহাজ আর তামিম নিজেদের অবস্থান বোঝানোর জন্য আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজের পছন্দ করে আনা ডায়মন্ড আংটি দিয়েছে। যেখানে মারপিটের আর কথায় কিছু বোঝানো অসম্ভব, সেখানে কৌশল খাটিয়ে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে আজ আবির।